আজ আমার গল্পের লেখক হলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রাণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস 11তম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নীলকুঠি। আজ থাকলো দ্বিতীয় পর্ব। মিস্টার বসাক সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললেন, ব্যাপারটা আপনার তাহলে সুইসাইড নয়, হোমিসাইড বলেই মনে হচ্ছে। হ্যাঁ স্যার। মাথার নিচে ঘাড়ে অ্যাব্রেশন ছাড়া অন্য কিছু কি দেখতে পেয়েছেন যাতে করে আপনার মনে হয়েছে ব্যাপারটা হোমিসাইডই? হ্যাঁ, আরও একটা কারণ আছে স্যার। কি? মৃতদেহ দেখেই অবশ্য বোঝা যায় যে বিসি মৃত্যুর কারণ, এবং মৃতদেহের পাশে যে গ্লাস বিকারটি পাওয়া গেছে সেটার যে অবশিষ্টাংশ তরল পদার্থ এখনো বর্তমান আছে, সেটার কেমিক্যাল অ্যানালিসিস হলে হয়তো সেটাও বিসি প্রমাণিত হবে, রামানন্দবাবু বললেন। বসাক বললেন, কিন্তু বিসি যদি তিনি খেয়ে আত্মহত্যা করবেন তাহলে মেঝেতে শুয়ে খেলেন কেন? তারপর ঘড়িটা ভাঙা অবস্থায় বা পাওয়া গেল কেন? বরং আমার যেন সব শুনে মনে হচ্ছে তাকে কেউ অতর্কিতে প্রথমে পিছন দিক থেকে কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করে তারপর হয়তো বিষ প্রয়োগ করেছে অজ্ঞান অবস্থায়। আরও একটা কথা ভেবে দেখেছেন কি? ঘরের দরজা খোলাই ছিল, অথচ দেখা যায় আত্মহত্যার সময় সাধারণ লোক দরজা বন্ধ করেই রাখে। থানা অফিসার রামানন্দ সেনের কথার জবাবে মিস্টার বসাক কোনো সাড়া দিলেন না বা কোনোরূপ মন্তব্য করলেন না। ল্যাবরেটরি ঘরের দরজায় থানা অফিসার ইতিমধ্যে তালা লাগিয়ে রেখেছিলেন, চাবি তার কাছেই ছিল। ঘরের তালা খুলে সকলে গিয়ে ভিতরে প্রবেশ করলেন। মিস্টার বসাক মাত্র বছর কয়েক পুলিশ লাইনে প্রবেশ করলেও ইতিমধ্যেই তার কর্মদক্ষতায় স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টরের পদে উন্নীত হয়েছিলেন। বয়স তার 32-33-এর মধ্যে হলেও ওই ধরনের জটিল সব কেসে অদ্ভুত ও আশ্চর্য রকমের ঘটনা বিশ্লেষণের ন্যাক ছিল তার। ঘরের মধ্যে প্রবেশ করে সর্বাগ্রে তিনি ঘরের চতুর্দিকে একবার তার তীক্ষ্ণ দৃষ্টিটা বুলিয়ে নিলেন। বসাক ভাবছিলেন তখন, থানা অফিসারের অনুমান যদি সত্যিই হয়, সত্যিই যদি ব্যাপারটা একটা নৃশংস হত্যাকাণ্ডই হয়, তো এই ঘরের মধ্যেই সেটা গত রাত্রেই সংঘটিত হয়েছে। সেক্ষেত্রে হত্যাকারী কি তার কোনো দুর্বল মুহূর্তে কোনো চিহ্নই আর দুষ্কৃতি রেখে যায়নি? নিশ্চয়ই গিয়েছে। আজ পর্যন্ত জগতের কোথাও এমন কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়নি যার কিছু না কিছু চিহ্ন অকুস্থানে হত্যাকারীকে অনিচ্ছায় হোক বা অজ্ঞাতেই হোক ফেলে যেতে হয়েছে। তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে তাকাতে তাকাতে মিস্টার বসাক লম্বা গবেষণার টেবিলটার সামনেই, যেখানে তখনও মৃতদেহটা ভূপতিত ছিল, তার অতি নিকটে এসে দাঁড়ালেন। মৃত্যু, তবে আত্মহত্যা না হত্যাই সেটাই ভাববার কথা। মৃতের দুটি বিস্ফারিত চক্ষু প্রাণহীন হলেও বোঝা যায় তার মধ্যে রয়েছে একটা ভয়ার্ত বিস্ময়, যেন একটা আকস্মিক জিজ্ঞাসায় সন্ত্রস্ত হয়েই সেই আঘাতেই থেমে গিয়েছে। কিসের প্রশ্ন, কিসের আশঙ্কা মৃতের ওই চোখের তারায়? দুটি মুষ্টিবদ্ধ হাত শেষ মুহূর্তটিতে কিছু কি আঁকড়ে ধরতে চেয়েছিলেন? কোনো আশ্রয়ের সন্ধানে বা কোনো অবলম্বনের শেষ প্রচেষ্টায়? এখনো তাই হাত দুটি মুষ্টিবদ্ধ হয়েই আছে। একেবারে সোজা লম্বালম্বিভাবে দেহটা চিত হয়ে মেঝেতে পড়ে আছে। কিন্তু কই, দেহের মধ্যে আত্মহত্যা করবার পরের শেষ ও প্রচণ্ড আক্ষেপ কোথায়? বিষ প্রক্রিয়া সাধারণত যা থাকে, যে বিষ আচমকা দেহান্ত ঘটায়, সে বিষ আক্ষেপও দেয় পেশিতে পেশিতে প্রচণ্ড একটা। নিচু হয়ে মৃতদেহের পাশে বসলেন মিস্টার বসাক। ঈষৎ বিস্ফারিত নীলব ওষ্ঠের প্রান্ত বেয়ে ক্ষীণ একটা লালা মিশ্রিত রক্তের ধারা কালচে হয়ে জমাট বেঁধে আছে। দৃষ্টি আরো তীক্ষ্ণ করে পর্যবেক্ষণ করতে লাগলেন মৃতের মুখখানি মিস্টার বসাক। দেখতে গিয়ে হঠাৎ তার নজরে পড়ল নিচের ওষ্ঠটা যেন একটু ফোলা, ডান দিক, এবং শুধু তাই নয়, সেখানে একটা ক্ষতচিহ্ন আছে।
যে ক্ষতচিহ্নে রক্ত একটু জমাট বেঁধে আছে এখনো। কিসের ক্ষতচিহ্ন? ওই ওষ্ঠে। আর কেনই বা ক্ষতচিহ্ন? তবে কি? চিন্তা ও বিশ্লেষণ অতি দ্রুত মস্তিষ্কের কোষগুলির মধ্যে যেন বিদ্যুৎ তরঙ্গের মতো যেতে থাকে। সঙ্গে সঙ্গে একটা সম্ভাবনা মনের মধ্যে ক্রমে ক্রমে দানা বেঁধে উঠতে থাকে বসাকের। একবার মুখ তুলে পার্শ্বেই দণ্ডায়মান থানা অফিসারের দিকে তাকালেন মিস্টার বসাক। ওষ্ঠপ্রান্তে তার জেগে ওঠে নিঃশব্দ স্মিত হাসির একটা ক্ষীণ রেখা। পুলিশ সার্জেন্ট ডক্টর বক্সিও ইতিমধ্যে পাশে দাঁড়িয়ে দেহটা লক্ষ্য করছিলেন। মৃতের হাতের শক্ত আঙুলগুলো এবার টেনে দেখলেন ডক্টর বক্সি। কতক্ষণ মারা গেছে বলে আপনার মনে হয় ডক্টর বক্সি? বসাক প্রশ্ন করলেন ডাক্তারকে। তা ঘন্টা 9-10 তো হবেই, মৃদু কণ্ঠে জবাব দিলেন ডক্টর বক্সি। তাহলে রাত 1টা-1:30 নাগাদ মৃত্যু হয়েছে, এই তো? হ্যাঁ, ওই রকমই মনে হচ্ছে। মৃত্যুর কারণ কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে এ কেস অফ পয়জনিং। অতঃপর ডক্টর বক্সি মৃতদেহটাকে উল্টে দিলেন মেঝের উপরেই। অক্সিপিটাল প্রোটোটিউবারেন্সের ঠিক নিচেই একটি 1.5 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি পরিমাণ একিমোসিসের চিহ্ন। হাত দিয়ে পরীক্ষা করে দেখলেন ডক্টর বক্সি। তারপর মৃদু অনুচ্চারিত কণ্ঠে মিস্টার বসাককে সম্বোধন করে বললেন, শুধু একিমোসিসই নয় মিস্টার বসাক, ল্যাসারেশনও আছে। আর মনে হচ্ছে বেস অব দ্য স্কালের ফ্র্যাকচারও সম্ভবত আছে। আমার তো মনে হচ্ছে বেশ ভারী ও শক্ত কিছু, যেমন ধরুন কোনো লোহার রড জাতীয় জিনিস দিয়েই ঘাড়ে আঘাত করা হয়েছিল। এখন কথা হচ্ছে কি? মিস্টার বসাক ডক্টর বক্সির মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন। ওই আঘাতটাই প্রাইমারি কজ অফ ডেথ, না পয়জনই প্রাইমারি এবং আঘাতটা সেকেন্ডারি? এইটাই এখন ভাববার বিষয়। আমার কিন্তু মনে হচ্ছে থানা অফিসার রামানন্দ বাবুর অনুমানই ঠিক। পরিষ্কার এটা একটা হত্যাকাণ্ড এবং আঘাতটা প্রাইমারি আর সেকেন্ডারি হচ্ছে পয়জন। এখন কথা হচ্ছে হত্যাকারী প্রথমে মারাত্মক আঘাত হেনে পরে আরো শিওর হওয়ার জন্য পয়জনের ব্যবহার করেছিল, না হত্যা করে পরে পয়জন দিয়েছিল। ব্যাপারটা সম্পূর্ণ একটা অন্য লাইট দেবার জন্য। মানে বলতে চাইছেন অন্যের চোখে ব্যাপারটাকে আত্মহত্যা বোঝাবার জন্য, তাই তো? ঠিক তাই। কিন্তু কেন আপনার সে কথা মনে হচ্ছে বলুন তো মিস্টার বসাক? ডক্টর বক্সি প্রশ্ন করলেন। চেয়ে দেখুন ভালো করে। মৃতের নিচের ওষ্ঠে একটা ক্ষতচিহ্ন রয়েছে, এবং শুধু ক্ষতচিহ্নই নয়, জায়গাটা একটু ফুলেও আছে। তাতে কি মনে করতে পারি না আমরা যে হয়তো কোনো আঘাত দিয়ে অজ্ঞান করবার পর ব্যাপারটাকে আত্মহত্যার লাইট দেওয়ার জন্যই মেটাল টিউব বা ওই জাতীয় কোনো কিছুর সাহায্যে মুখের মধ্যে বিষ ঢেলে দেওয়া হয়েছে, অর্থাৎ যার দ্বারা প্রমাণিত হচ্ছে এটা পিওর সিম্পল কেস অফ হোমিসাইড, নৃশংস হত্যা, আত্মহত্যা আদৌ নয়। এবারে ডক্টর বক্সি একটু বিশেষ দৃষ্টি নিয়ে মৃতের ওষ্ঠটা আবার পরীক্ষা করলেন। তারপর বললেন, সত্যিই তো, আপনার অনুমান হয়তো মিথ্যা নাও হতে পারে মিস্টার বসাক। আমার মনে হচ্ছে হয়তো ইউ আর রাইট। হ্যাঁ, আপনি হয়তো ঠিক। ভাঙা জার্মান টাইম পিসটা লম্বা টেবিলটার উপরেই রাখা ছিল। মিস্টার বসাক ঘড়িটা হাতে তুলে নিলেন এবারে দেখবার জন্য। ঘড়ির কাঁচটা ভেঙে শত চির খেয়ে গেলেও কাচের টুকরোগুলো খুলে পড়ে যায়নি। ঘড়িটা ঠিক 1টা বেজে বন্ধ হয়ে আছে। ঘড়িটা বারদুই নাড়াচড়া করে মিস্টার বসাক পুনরায় সেটা টেবিলের উপরেই রেখে দিলেন। খুব সম্ভবত ঘড়িটা বন্ধ হয়ে গেছে রাত 1টায়। যে কোনো কারণেই হোক ঘড়িটা নিশ্চয়ই ছিটকে পড়েছিল এবং যার ফলে ঘড়ির কাঁচটা ভেঙেছে ও ঘড়িটাও বন্ধ হয়ে গেছে। ঘড়িটা কোথায় পেয়েছেন? মিস্টার বসাক থানা অফিসারকে জিজ্ঞাসা করলেন। মেঝেতে পড়েছিল। ভৃত্য রামচরণকে পরে জিজ্ঞাসা করে জানা গিয়েছিল ঘড়িটা ওই টেবিলটার উপরেই নাকি সর্বদা থাকত। যদিচ থানা অফিসার সকলেরই জবানবন্দি নিয়েছিলেন, তথাপি মিস্টার বসাক প্রত্যেককেই আবার পৃথক পৃথকভাবে ডেকে জিজ্ঞাসা করেন। বিশেষ করে একটা প্রশ্ন সকলকেই করলেন, রাত 12:30 থেকে 1টার মধ্যে কোনোরূপ শব্দ বা চিৎকার শুনতে কেউ পেয়েছিল কিনা। কিন্তু সকলেই জবাব দেন না, তারা কোনোরূপ শব্দই শোনেনি, কারো কোনো চিৎকারও শোনেনি। সমস্ত গবেষণা ঘরটা মিস্টার বসাক চারিদিকে খুব ভালো করে দেখলেন অন্য কোনো সূত্র অর্থাৎ ক্লু পাওয়া যায় কিনা। গবেষণা ঘরটি প্রশস্ত একটি হল ঘরের মতোই বললে অত্যুক্তি হয় না। দরজা মাত্র 2টি
একটি বাইরের বারান্দার দিকে ও অন্যটি পাশের ঘরের যোগাযোগ রেখে। অতএব ওই দুটি দরজা ভিন্ন, ওই ঘরে যাতায়াতের আর দ্বিতীয় কোনো রাস্তাই নেই। বারান্দার দিকে 3টি জানালা, সেগুলো বোধহয় দীর্ঘদিন পূর্বেই একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে ভিতর থেকে স্ক্রু এঁটে। অন্যদিকে যে জানালাগুলো, সেগুলোতে পূর্বে খড়খড়ির পাল্লা ছিল। বিনয়েন্দ্রনাথ ঘরটিকে ল্যাবরেটরি করবার সময় সেগুলো খুলে ফেলে দিয়ে বড় বড় কাচের পাল্লা সেট করিয়ে নিয়েছিলেন। পাল্লাগুলো ফ্রেমের মধ্যে বসানো, তার দুটি অংশ। নিচের অংশটি ফিক্সড, ওপরের অংশটি কবজার উপর নামানো ওঠানোর ব্যবস্থা আছে কর্ডের সাহায্যে। ঘরের ভিতর থেকে জানালার সামনে আবার ভারী কালো পর্দা টাঙানো। সেই পর্দাও কর্ডের সাহায্যে ইচ্ছা মতো টেনে নেওয়া বা সরিয়ে দেওয়া যায়। মধ্যে মধ্যে গবেষণার কাজের জন্য ডার্ক রুমের প্রয়োজন হতো বলেই হয়তো জানালার পর্দা দিয়ে বিনয়েন্দ্র ওইরূপ ব্যবস্থা করে নিয়েছিলেন। ঘরের 3 দিকেই দেওয়াল ঘেঁষে সব লোহার র্যাক, আলমারি, রেফ্রিজ, কোল্ড স্টোরেজ। আলমারি ও র্যাকে নানা জাতীয় শিশি, বোতল, রং বেরঙের ওষুধে সব ভর্তি। কোনো কোনো র্যাকে ভর্তি সব মোটা মোটা রসায়ন বিজ্ঞানের বই। গবেষণা ঘর নয় তো, জ্ঞানী কোনো তপস্বীর জ্ঞান চর্চার পাদপীঠ। হত্যাকারী এই মন্দিরের মধ্যেও তার মৃত্যুবীজ ছড়িয়ে যেন এর পবিত্রতাকে কলঙ্কিত করে গেছে। কাচের জানালার ওদিকে বাড়ির পশ্চাৎ দিক। জানালার সামনে এসে দাঁড়ালে পশ্চাতের বাগান ও প্রবাহমান গঙ্গার গৈরিক জলরাশি চোখে পড়ে। ঘরের 2টি দরজা, 2টিই খোলা ছিল। অতএব হত্যাকারী যে কোনো একটি দরজা পথেই ঘরে প্রবেশ করতে পারে। তবে বারান্দার দরজাটা সাধারণত যখন সর্বদা বন্ধই থাকতো, তখন মনে হয় বিনয়েন্দ্র শয়নঘর ও গবেষণাঘরের মধ্যবর্তী দরজা পথেই সম্ভবত হত্যাকারী ওই ঘরে প্রবেশ করেছিল এবং হত্যা করে যাবার সময় দ্বিতীয় দরজাটা খুলে সেই পথে ঘর থেকে বের হয়ে গিয়েছে। গবেষণাঘরের মেঝেটি সাদা ইটালিয়ান মার্বেল পাথরে তৈরি, মসৃণ চকচকে। মৃতদের আশেপাশে মেঝেটা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে করতে মিস্টার বসাকের সহসা নজরে পড়ে এক জায়গায়। মেঝের উপরে খানিকটা অংশে যেন একটা হলদে ছোপ পড়ে আছে। মনে হয় যেন কিছু তরল জাতীয় রঙিন পদার্থ মেঝেতে পড়েছিল, পরে মুছে দেওয়া হয়েছে। মেঝেটা দেখতে দেখতে হঠাৎ মিস্টার বসাকের দৃষ্টি একটা ব্যাপারে আকর্ষিত হয়। মৃতের পা একেবারে খালি। বিনয়েন্দ্র কি খালি পায়ে গবেষণা করতেন? রামচরণ একটি পাশে চুপটি করে দাঁড়িয়েছিল। তাকে মিস্টার বসাক প্রশ্ন করলেন, রামচরণ, তোমার বাবু কোনো স্যান্ডেল বা স্লিপার ব্যবহার করতেন না বাড়িতে? হ্যাঁ, বাবুর পায়ে সর্বদা একটা সাদা রবারের স্লিপার তো থাকতো। কিন্তু তাহলে গেল কোথায় স্লিপার জোড়া? সমস্ত ঘর তন্ন তন্ন করে ও পাশের শয়ন ঘরটি অনুসন্ধান করেও বিনয়েন্দ্রের নিত্য ব্যবহৃত রামচরণ কথিত সাদা রবারের স্লিপার জোড়ার কোনো পাত্তাই পাওয়া গেল না। রামচরণ বিস্মিত কণ্ঠে বলল, আশ্চর্য, গেল কোথায় বাবু স্লিপার জোড়া? বাবু তো এক মুহূর্তের জন্য কখনো খালি পায়ে থাকতেন না। সত্যি, মৃত বিনয়েন্দ্রের পায়ের পাতা দেখে সেটা বুঝতে কষ্ট হয় না। তবে স্লিপার জোড়া দেখা গেল না এবং বাথরুম থেকে বের হয়ে আসবার মুখে আরো একটি ব্যাপারে মিস্টার বসাকের দৃষ্টি পড়ল। গবেষণাগারের একটি জলের সিঙ্ক। সিঙ্কের কলটি খোলা। কলের খোলা মুখ দিয়ে জল ঝরে চলেছে তখনও, এবং সেই জল সিঙ্কের নির্গম পাইপ দিয়ে বাইরে চলে যাচ্ছে। ভাঙা টাইমপিস, খোলা কল ও অপহৃত নিত্য ব্যবহার্য স্লিপার। ঘরের 2টি দ্বারই খোলা এবং মেঝেতে কিসের একটা দাগ। এ ভিন্ন অন্য কোনো কিছু দৃষ্টি আকর্ষণ করবার মতো মিস্টার বসাকের মনে লাগলো না। মনের মধ্যে কেবলই ওই 3টে ব্যাপার চক্রাকারে আবর্ত রচনা করে ফিরতে লাগলো মিস্টার বসাকের। ঘড়িটা ভাঙলো কি করে? স্লিপার জোড়া কোথায় গেল? সিঙ্কের কলটা খোলা ছিল কেন? আর সর্বশেষে মেঝেতে ওই দাগটা কিসের? হত্যাকারী সম্ভবত পশ্চাৎ দিক থেকে অতর্কিতে বিনয়েন্দ্রকে আক্রমণ করেছিল। তার সঙ্গে বিনয়েন্দ্রের কোনো স্ট্রাগলের সুযোগ মেলেনি। আপাতত মৃতদেহটা ময়না ঘরে পাঠাবার ব্যবস্থা করে মিস্টার বসাক সকলকে নিয়ে নিচে নেমে এলেন। থানা অফিসার আবার ঘরে তালা দিয়ে দিলেন। নিচে এসে ডক্টর বক্সি বিদায় নিয়ে চলে গেলেন। সমস্ত বাড়িটা চারপাশ থেকে পাহারার ব্যবস্থা করবার জন্য মিস্টার বসাক থানা অফিসারকে নির্দেশ দিলেন। থানা অফিসারও তখনকার মতো বিদায় নিলেন। রামচরণের নিকট হতে রজত ও সুজাতার ঠিকানা নিয়ে মিস্টার বসাকি জরুরি তার করে দিলেন তাদের, তার পেয়েই চলে আসবার জন্য নির্দেশ দিয়ে। সমস্ত ঘটনাটা সংক্ষেপে বর্ণনা করে গেলেন মিস্টার বসাক রজত ও সুজাতার জ্ঞাতার্থে।
চা পান করতে করতেই মিস্টার বসাক সমগ্র দুর্ঘটনাটা বর্ণনা করছিলেন। উপস্থিত সকলেই চা পান করছিলেন, একমাত্র সুজাতা বাদে। সুজাতা নীলকুঠিতে পা দিয়েই তার ছোটকার মৃত্যু সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই যে কেমন নিশ্চুপ হয়ে গিয়েছিল, এবং মাঝখানে একবার ওই রাত্রেই কলকাতায় ফিরে যাওয়ার কথা ছাড়া দ্বিতীয় কোনো কথাই বলেনি। তার মুখের দিকে তাকালেই বুঝতে কষ্ট হচ্ছিল না যে অকস্মাৎ যেন সে কেমন বিহ্বল হয়ে গিয়েছে ঘটনা বিপর্যয়। মিস্টার বসাকের বর্ণনা প্রসঙ্গে রজত মধ্যে মধ্যে দু একটা কথা বললেও সুজাতা একবারের জন্য তার মুখ খোলেনি। চায়ের কাপটা সে মিস্টার বসাকের অনুরোধে হাতে তুলে নিয়েছিল মাত্র, ওষ্ঠে কাপটা স্পর্শ করেনি। ধুমায়িত চায়ের কাপটা ক্রমে ক্রমে একসময় ঠান্ডা হয়ে জুড়িয়ে গেল, সেদিকেও যেন তার লক্ষ্য ছিল না। রামচরণ এসে ঘরে আবার প্রবেশ করল। ট্রের উপরে শূন্য চায়ের কাপগুলো তুলে নিতে নিতে বললে, আপনারা তাহলে রাত্রে এখানেই থাকবেন তো দাদাবাবু? প্রশ্নটা রামচরণ রজতকে করলেও তার দৃষ্টি ছিল সুজাতার মুখের উপরেই নিবদ্ধ। হ্যাঁ হ্যাঁ, এখানেই থাকবো বই কি, তুমি সব ব্যবস্থা করে রেখো। রজত সুজাতার দিকে একবার আর চোখে তাকিয়ে কথাগুলো বললেন। সুজাতা কোনো জবাব দিল না। উপরের তলার ঘরগুলো অনেকদিন তো ব্যবহার হয় না। রামচরণকে বাধা দিয়ে রজত বললে, ওরই মধ্যে একটা যা হোক ঝেড়ে মুছে পরিষ্কার করে দাও আজকে রাতের মতো, তারপর কাল সকালে দেখা যাবে। সেই ভালো রামচরণ, আমার শোবার যে ঘরে ব্যবস্থা করেছ তারই পাশে ঘর দুটোয় ওদের থাকবার ব্যবস্থা করে দাও ভাই বোনের, মিস্টার বসাক বললেন। রামচরণ ঘর হতে বের হয়ে গেল। সুজাতা ছাড়াও ঘরের মধ্যে উপস্থিত আর একজনও প্রায় বলতে গেলে চুপচাপ বসেছিলেন, পুরন্দর চৌধুরী। একটা বিচিত্র লম্বা বাঁকানো কালো পাইপে উগ্র কটুগন্ধি টোবাকো ভরে পুরন্দর চৌধুরী চেয়ারটার উপরে হেলান দিয়ে বসে বসে নিঃশব্দে ধূমপান করছিলেন। ঘরের বাতাসে টোবাকোর উগ্র কটু গন্ধটা ভেসে বেড়াচ্ছিল। রামচরণ ঘর থেকে চলে যাবার পর সকলেই কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। ঘরের আবহাওয়াটা যেন কেমন বিশ্রী থমথমে হয়ে উঠেছে। ইন্সপেক্টর বসাকি আবার ঘরের স্তব্ধতা ভঙ্গ করলেন। আজ দুপুরে অনেকক্ষণ ধরে ওই রামচরণের সঙ্গে আমি কথাবার্তা বলে ও নানা প্রশ্ন করে বিনয়েন্দ্রবাবুর সম্পর্কে যা জানতে পেরেছি তার মধ্যে একটি বিশেষ ঘটনা হচ্ছে। মাস 4-5 আগে একটি তরুণী একদিন সকালবেলা নাকি বিনয়েন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে আসেন। তরুণী? বিস্মিত দৃষ্টিতে তাকালো রজত মিস্টার বসাকের মুখের দিকে। হ্যাঁ, তরুণীটি দেখতে নাকি বেশ সুশ্রী ছিলেন। সাধারণ বাঙালি মেয়েদের মতো দেহের গঠন নয়, বরং বেশ উঁচু লম্বাই। বয়স 26 থেকে 28-এর মধ্যেই নাকি হবে। কিন্তু কেন এসেছিলেন তিনি জানতে পেরেছেন? প্রশ্ন করে আবার রজতী। হ্যাঁ, শুনলাম তরুণীটি এসেছিলেন দেখা করতে বিনয়েন্দ্রবাবু কাগজে তার একজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন বলে বিজ্ঞাপন দিয়েছিলেন, সেই বিজ্ঞাপন দেখে। তারপর তরুণীটি এসে বিনয়েন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে চাওয়ায় রামচরণ তার বাবুকে সংবাদ দেয়। মিস্টার বসাক বলতে লাগলেন, বিনয়েন্দ্র তার ল্যাবরেটরির মধ্যে ওই সময় কাজ করছিলেন। সংবাদ পেয়ে রামচরণকে তিনি বলেন আগন্তুক তরুণীকে তার ল্যাবরেটরি ঘরেই পাঠিয়ে দিতে। তরুণী ল্যাবরেটরি ঘরে গিয়ে ঢোকেন। ঘন্টা 2 বাদে আবার তরুণী চলে যান, এবং সেই দিনই সন্ধ্যার সময় বিনয়েন্দ্র রামচরণকে ডেকে বলেন যে তরুণীটি ওই দিন সকালবেলা তার সঙ্গে দেখা করতে এসেছিল, আগামী পরশু সকালে আবার সে আসবে। তরুণীটির জন্য রামচরণ যেন দোতলার একটা ঘর ঠিক করে রাখে, কারণ এবার থেকে সে এ বাড়িতেই থাকবে। তারপর রজত আবার প্রশ্ন করল, নির্দিষ্ট দিনে তরুণীটি এলেন এবং এখানে থাকতে লাগলেন? কি নাম তার? জানতে পারা যায়নি। রামচরণও তার নাম বলতে পারেনি, মেম সাহেব বলেই রামচরণ তাকে ডাকত। তরুণী অত্যন্ত নির্বিরোধী এবং স্বল্পবাক ছিলেন। অত্যন্ত প্রয়োজন না হলে নাকি কারো সঙ্গেই বড় একটা কথা বলতেন না। দিনে রাত্রে বেশিরভাগ সময়ই তার কাটত বিনয়েন্দ্রের সঙ্গে সঙ্গে তার গবেষণাগারের মধ্যে। যে 4 মাস এখানে তিনি ছিলেন, মাসের মধ্যে একবার কি দুবার ছাড়া তিনি কখনো একটা বারের জন্য বাড়ির বাইরেও যেতেন না। আর একজন নতুন লোক যে এ বাড়িতে এসেছে, বাইরে থেকে কারো পক্ষে তা বোঝবারও উপায় ছিল না। সারাটা দিন এবং প্রায় মধ্যরাত্রি পর্যন্ত দুজনেই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, এবং সে সময়টা বিশেষ কাজের এবং প্রয়োজনীয় কথা ছাড়া দুজনের মধ্যে কোনো কথাই নাকি হতো না। একমাত্র দুজনের মধ্যে সামান্য যা কথাবার্তা মধ্যে মধ্যে হতো সেটা ওই খাবার টেবিলে বসে। বিনয়েন্দ্রকে নিয়ে এক টেবিলে বসেই তিনি খেতেন। সেই সময় বিনয়েন্দ্রের সঙ্গে তাকে কথা বলতে শুনেছে রামচরণ।
কিন্তু তাও যে সব কথাবার্তার কিছুই প্রায় সে বুঝতে পারেনি, কারণ খাবার টেবিলে বসে যা কিছু আলাপ তার বিনয়েন্দ্রের সঙ্গে চলতো তা সাধারণত ইংরেজিতেই হতো। এমনি করে চলছিল। তারপর হঠাৎ একদিন আবার যেমন তরুণীর ওই গৃহে আবির্ভাব ঘটেছিল, তেমনি হঠাৎই একদিন আবার তরুণী যেন কোথায় চলে গেলেন। নিয়মিত খুব ভোরে গিয়ে রামচরণ তরুণীকে তার প্রভাতী চা দিয়ে আসতো। একদিন সকালবেলা তার প্রাত্যহিক প্রভাতী চা নিয়ে গিয়ে রামচরণ তার ঘরে আর তাকে দেখতে পেল না। একটিমাত্র বড় সুটকেস কেবল যা সঙ্গে এনেছিলেন তিনি, সেইটাই ডালা খোলা অবস্থায় ঘরের একপাশে পড়েছিল। রামচরণ প্রথমে ভেবেছিল তিনি বোধহয় ল্যাবরেটরি ঘরেই গেছেন, কিন্তু সেখানে গিয়ে দেখে বিনয়েন্দ্র অ্যাপ্রন গায়ে একা একাই কাজ করছেন। সকালবেলা পরে দ্বিপ্রহরেও খাওয়ার টেবিলে তাকে না দেখে রামচরণ বিনয়েন্দ্রকে জিজ্ঞাসা করে, মেম সাহেবকে দেখছি না বাবু, তিনি খাবেন না? না। আর কিছু জিজ্ঞাসা করতে রামচরণের যেমন সাহস হয়নি, বিনয়েন্দ্রও আর তাকে সেই তরুণী সম্পর্কে দ্বিতীয় কোনো কথা বলেননি নিজে থেকে। তবে তরুণীকে আর তারপর এ বাড়িতে রামচরণও দেখেনি। 4 মাস আগে অকস্মাৎ একদিন যেমন তিনি এসেছিলেন, 4 মাস বাদে অকস্মাৎই তেমনি আবার যেন উধাও হয়ে গেলেন। কোথা থেকেই বা এসেছিলেন আর কোথায় বা চলে গেলেন কে জানে। রামচরণ তাকে আবার দেখলে হয়তো চিনতে পারবে, তবে তার নাম ধাম কিছুই জানে না। তরুণী চলে যান আজ থেকে ঠিক 10 দিন আগে। এই একটি সংবাদ, এবং দ্বিতীয় সংবাদটি ওই তরুণীটি ছাড়াও আরেকজন পুরুষ আগন্তুক বিনয়েন্দ্রের সঙ্গে গত 1 বছরের মধ্যে বারদুই দেখা করেছেন। আগন্তুক সম্ভবত একজন ইউপি বাসী। লম্বা চওড়া চেহারা, মুখে নূর দাড়ি, চোখে কালো কাচের চশমা ছিল আগন্তুকের, এবং পরিধানে ছিল কেনা পায়জামা শেরওয়ানি ও মাথায় গান্ধী টুপি। তিনি নাকি প্রথমবার এসে বিনয়েন্দ্রের সঙ্গে তার ল্যাবরেটরি ঘরে বসে 8 ঘন্টাটা আলাপ করে চলে যান। দ্বিতীয়বার তিনি আসেন দুর্ঘটনার মাস 4 কিছু আগে। তৃতীয় সংবাদ যা ইন্সপেক্টর সংগ্রহ করেছেন রামচরণের কাছ থেকে তা এই: পুরন্দর চৌধুরী গত 2 বছর থেকে মধ্যে মধ্যে 4-5 মাস অন্তর অন্তর 5 নাকি এ বাড়িতে এসেছেন, এবং রামচরণ তাকে চেনে। পুরন্দর চৌধুরী এখানে এলে নাকি 2-5 দিন থাকতেন। চতুর্থ সংবাদটি হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য, এবং শুধু উল্লেখযোগ্যই নয়, একটু রহস্যপূর্ণ। গত 1.5 বছর ধরে ঠিক 2 মাস অন্তর অন্তর সিঙ্গাপুর থেকে বিনয়েন্দ্রের নামে একটা করে নাকি রেজিস্টার্ড পার্সেল আসত। পার্সেলের মধ্যে কি যে আসতো তা রামচরণ বলতে পারে না, কারণ পার্সেলটি আসবার সঙ্গে সঙ্গেই রসিদে সই করেই বিনয়েন্দ্র পার্সেলটি নিয়েই ল্যাবরেটরি ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করতেন। কখনো তিনি রামচরণের সামনে পার্সেলটি খোলেননি। এবং একটা ব্যাপার রামচরণ লক্ষ্য করেছিল, পার্সেলটি আসবার সময় হয়ে এলেই বিনয়েন্দ্র যেন কেমন বিশেষ রকম একটু চঞ্চল ও অস্থির হয়ে উঠতেন। বারবার সকালবেলা পিয়ন আসবার সময়টিতে একবার ঘর একবার বারান্দা করতেন। যদি কখনো 2-1 দিন পার্সেলটি আসতে দেরি হতো, বিনয়েন্দ্রের মেজাজ ও ব্যবহার যেন কেমন খিটখিটে হয়ে উঠত। আবার পার্সেলটি এসে গেলেই ঠান্ডা হয়ে যেতেন, শান্ত ধীর যেমন তার স্বভাব। ছোট একটি চৌকো বাক্সে পার্সেলটি আসতো। সিঙ্গাপুর থেকে যে পার্সেলটি আসতো রামচরণ তা জেনেছিল একদিন বাবুর কথাতেই, কিন্তু জানতো না কে পাঠাতো পার্সেলটি এবং পার্সেলটির মধ্যে কি থাকতো। দরজার বাইরে এমন সময় জুতোর আওয়াজ পাওয়া গেল। কেউ আসছে এ ঘরের দিকে। ইন্সপেক্টর বসাক চোখ তুলে খোলা দরজাটার দিকে তাকালেন। ভিতরে আসতে পারি স্যার? বাইরে থেকে ভারী পুরুষ কণ্ঠে প্রশ্ন এলো। কে? সীতেশ, এসো এসো। 24-25 বৎসর বয়স্ক একটি যুবক ঘরের মধ্যে প্রবেশ করল। পরিধানে তার ক্যালকাটা পুলিশের সাদা ইউনিফর্ম। কি খবর সীতেশ? জামার পকেট থেকে একটা মুখ আটা অন হিজ ম্যাজেস্টিস সার্ভিস ছাপ দেওয়া লম্বা খাম বের করে এগিয়ে দিতে দিতে বলল, পোস্টমর্টেম রিপোর্ট স্যার। আগ্রহের সঙ্গে খামটা হাতে নিয়ে ইন্সপেক্টর বসাক বললেন, থ্যাঙ্কস। আচ্ছা, তুমি যেতে পারো সীতেশ। সার্জেন্ট সীতেশ ঘর থেকে বের হয়ে গেল। ইন্সপেক্টর বসাক খামটা ছিঁড়ে রিপোর্টটা বের করলেন। বিনয়েন্দ্রের মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট। ডক্টর বক্সি ময়নাতদন্ত করেছেন নিজে। দেখলেন মৃতদেহে বিষই পাওয়া গেছে, তবে সে সাধারণ কোনো কেমিক্যাল বিষ নয়, স্নেক ভেনম, সর্প বিষ। বিষ প্রয়োগে যে বিনয়েন্দ্রকে হত্যার চেষ্টা করা হয়েছিল সেটা ইন্সপেক্টর বসাক সকালে মৃতদেহ পরীক্ষা করতে গিয়েই বুঝতে পেরেছিলেন।
কিন্তু বুঝতে পারেননি এটা স্বল্প বিষ হতে পারে। ঘাড়ের নিচে যে রক্ত জমার চিহ্ন পাওয়া গিয়েছিল মৃতদেহে, সেটা কোনো ভারী বস্তুর দ্বারা আঘাতই প্রমাণ করছে। এবং শুধু রক্ত জমাই নয়, বেস অব দ্য স্কালে ফ্র্যাকচারও পাওয়া গিয়েছে। সে আঘাতেও মৃত্যু ঘটতে পারত। এদিকে দেহের স্বল্প বিষ প্রয়োগের চিহ্ন যথেষ্ট পাওয়া গিয়েছে। মৃত্যুর কারণ ওই স্বল্প বিষ বা আঘাতের যে কোনো একটি হতে পারে, অথবা একসঙ্গে দুটিই হতে পারে। ডক্টর বক্সির অন্তত তাই ধারণা। কাজেই বলা শক্ত এক্ষেত্রে উক্ত দুটি কারণের কোনটি প্রথম এবং কোনটি দ্বিতীয়। তবে এ থেকে আরও একটি সিদ্ধান্ত করা যেতে পারে যে ব্যাপারটা আদৌ আত্মহত্যা নয়, নিষ্ঠুর হত্যা। ময়নাতদন্তে কি পাওয়া গেল মিস্টার বসাক? প্রশ্ন করে রজতী। ইন্সপেক্টর ময়নাতদন্তের রিপোর্টটা সংক্ষেপে বুঝিয়ে বললেন। সে কি, স্নেক ভেনাম, সর্পবিষ? বিস্মিত কণ্ঠে রজত বলে। হ্যাঁ, কিন্তু সর্পবিষ কাকার শরীরে এলো কি করে? তবে কি সর্পদংশনেই তার মৃত্যু হলো? সম্ভবত না, গম্ভীর শান্ত কণ্ঠে জবাব দিলেন ইন্সপেক্টর। সর্পদংশন নয়? না। তবে সর্পবিষ তার দেহে এলো কোথা থেকে? সেটাই তো বর্তমান রহস্য। কিন্তু সর্পদংশন যে নয় বুঝলেন কি করে? কারণ সর্পদংশনের মৃত্যু হলে প্রথমত শরীরের কোথাও না কোথাও বিনয়েন্দ্রবাবুর সর্পদংশনের চিহ্ন নিশ্চয়ই পাওয়া যেত, এবং দ্বিতীয়ত কাউকে সর্পদংশন আচমকা করলে তার পক্ষে নিঃশব্দে ওইভাবে মরে থাকা সম্ভবপর হতো না। শুধু তাই নয়, সর্পদংশনেই যদি মৃত্যু হবে তবে মৃতের ঘাড়ের নিচে সেই কালসিটার দাগ, অর্থাৎ একটা শক্ত আঘাতের চিহ্ন এলো কোথা থেকে? নিজে নিজে তিনি নিশ্চয়ই ঘাড়ে আঘাত করেননি, বা পড়ে গিয়েও এইভাবে আঘাত পাননি, পেতে পারেন না। তবে আমার যতদূর মৃতের ঘাড়ের ও ঠোঁটের ক্ষতচিহ্ন দেখে মনে হচ্ছে রজতবাবু, হত্যাকারী হয়তো তাকে অতর্কিতে আঘাত করে অজ্ঞান করে ফেলে। পরে মুখ দিয়ে সর্পবিষ কোনো নল বা ওই জাতীয় কিছু সাহায্যে তার শরীরের মধ্যে প্রয়োগ করেছিল। তাহলে আপনি স্থির নিশ্চিত যে ব্যাপারটা হত্যা ছাড়া আর কিছুই নয়? হ্যাঁ, ক্লিন মার্ডার, নৃশংস হত্যা। ক্লিন মার্ডার? তাই বা এমন জোর গলায় আপনি বলছেন কি করে ইন্সপেক্টর? এতক্ষণে এই প্রথম পুরন্দর চৌধুরী পাইপটা মুখ থেকে সরিয়ে কথা বললেন। সকলে যুগপৎ পুরন্দর চৌধুরীর মুখের দিকে তাকালো। কি বলছেন মিস্টার চৌধুরী? ইন্সপেক্টর বসাক প্রশ্ন করলেন। বলছিলাম, আপনার পোস্টমর্টেম রিপোর্টের ওই ফাইন্ডিংসটুকুই কি আপনার ওই ধরনের উক্তির অবিসংবাদী প্রুফ? ব্যাপারটা তো আগাগোড়া পিওর অ্যান্ড সিম্পল একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। পুরন্দর চৌধুরী দ্বিতীয়বারের কথাগুলো শুনেই সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর বসাক জবাব দিতে পারলেন না। তার মুখের দিকে কিছুক্ষণের জন্য তাকিয়ে রইলেন। পুরন্দর চৌধুরীও ইন্সপেক্টর বসাকের দিকেই তাকিয়েছিলেন। পুরন্দর চৌধুরীর চোখের উপরের নিচের পাতা দুটো যেন একটু কুঁচকে আছে। তথাপি সেই কোচকানো চোখের ফাঁক দিয়ে যে দৃষ্টিটা তার প্রতি স্থির নিবদ্ধ, তার মধ্যে যেন সুস্পষ্ট একটা চ্যালেঞ্জের আহ্বান আছে বলে বসাকের মনে হয় ওই মুহূর্তে। কয়েকটা মুহূর্ত একটা গুমোট স্তব্ধতার মধ্যে কেটে গেল। হঠাৎ ইন্সপেক্টরের ওষ্ঠপ্রান্তে ক্ষীণ একটা বঙ্কিম হাসির রেখা জেগে উঠল এবং তিনি মৃদু কণ্ঠে বললেন, না মিস্টার চৌধুরী, আপনার সঙ্গে আমি ঠিক একমত হতে পারছি না। ঘাড়ের নিচে একটা বেশ জোরালো আঘাত ও সেই সঙ্গে স্বল্পবিষ ব্যাপারটাকে ঠিক আকস্মিক একটা দুর্ঘটনার পর্যায়ে ফেলতে পারছি না। কেন বলুন তো? আমার পজিশনে আপনি থাকলে কি তাই বলতেন না মিস্টার চৌধুরী? ধরুন না, যদি ব্যাপারটা আপনি যেমন বলছেন সিম্পল একটা অ্যাক্সিডেন্টই হয়, আঘাতটা ঠিক ঘাড়ের নিচেই লাগলো, শরীরের আর কোথাও আঘাতের এতটুকু লাগলো না, তা কেমন করে হবে বলুন? তারপর সর্পবিষের ব্যাপারটা, সেটাই বা অ্যাক্সিডেন্টের সঙ্গে খাপ খাওয়াচ্ছেন কি করে? সেটা সর্পদংশনও হতে পারে। সর্পদংশনের জায়গাটা হয়তো আপনাদের ময়নাতদন্তে এড়িয়ে গিয়েছে, তদন্তের সময় ডাক্তারের চোখে পড়েনি। তারপর একটু থেমে বলেন, এবং সেটা এমন কিছু অস্বাভাবিকও নয়। সাপ দংশন করলেও তো এমন একটা বড় রকমের কিছু তার দন্ত দংশন চিহ্ন রেখে যাবে না যেটা সহজেই নজর পড়তে পারে।
মৃদু হেসে ইন্সপেক্টর বসাক আবার বললেন, আপনার কথাটা হয়তো ঠিক এবং যুক্তি যে একেবারেই নেই তাও বলছি না, কিন্তু কথা হচ্ছে একটা লোককে সাপে দংশন করলো অথচ বাড়ির কেউ তা জানতেও পারলো না, তাই বা কেমন করে সম্ভব বলুন? রামচরণ এমন সময় আবার এসে ঘরে প্রবেশ করলো। রান্না হয়ে গেছে, টেবিলে কি খাবার দেওয়া হবে? ইন্সপেক্টর বসাক বললেন, হ্যাঁ দিতে বলো। দোতলার একটি ঘরই বিনয়েন্দ্র ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতেন। রামচরণ সকলকে সেই ঘরে নিয়ে এলো। মাঝারি গোছের ঘরটি। ঘরের মাঝখানে লম্বা একটি ডাইনিং টেবিল, তার উপরে ধবধবে একটি চাদর পেতে দেওয়া হয়েছে। মাথার উপরে সিলিং থেকে ঝুলন্ত সুদৃশ্য ডিম্বাকৃতি সাদা ডোমের মতো উজ্জ্বল বিদ্যুৎ বাতি জ্বলছে। ঘরের একধারে একটি ফ্রিজ, তার উপর বসানো একটি সুদৃশ্য টাইম পিস। ঘড়িটা 10টা বেজে বন্ধ হয়ে আছে। টেবিলের দুপাশে গদিমরা সুদৃশ্য সব আরামদায়ক চেয়ার। টেবিলের একদিকে বসলেন ইন্সপেক্টর বসাক ও পুরন্দর চৌধুরী, অন্যদিকে বসল রজত ও সুজাতা। পাচক কাচের প্লেটে করে পরিবেশন করে গেল আহার্য। কিন্তু আহারে বসে দেখা গেল কারোরই আহারে যেন তেমন একটা উৎসাহ বা রুচি নেই। খেতে হবে তাই যেন সব খেয়ে চলেছে। বিশেষ করে সুজাতা যেন একেবারেই কোনো খাওয়ার স্পৃহা বোধ করছিল না। ঘটনার আকস্মিকতায় সে যেন কেমন বিমূঢ় হয়ে পড়েছে। বারবার তার কাকা বিনয়েন্দ্রের কথাটা ও তার মুখখানাই যেন মনের পাতায় ভেসে উঠছিল। বছর 10 হবে তার কাকার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। কাকার অকস্মাৎ এখানে তাদের ছেড়ে চলে আসাটা তার জেঠিমা ও দাদা রজত কাকার কর্তব্যের মস্ত বড় একটা ত্রুটি বলেই কোনোদিন যেন ক্ষমা করতে পারেননি। কিন্তু সুজাতা কাকার চলে আসা ও এখানে থেকে যাওয়াটা তত বড় একটা ত্রুটি বলে মনে করতে পারেনি কোনোদিনই। কারণ কাকা বিনয়েন্দ্র সে ছিল অশেষ স্নেহের পাত্রী। অনেক সময় কাকার সঙ্গে তার অনেক মনের কথা হতো। কাকা ও ভাইজিতে পরস্পরের ভবিষ্যৎ ও কর্মজীবন নিয়ে অনেক আলাপ আলোচনা ও জল্পনা কল্পনা হতো। কাকার মনের মধ্যে ছিল একটা সত্যিকারের জ্ঞান লিপ্সু বিজ্ঞানী মানুষ, যে মানুষটা ছিল যেমনি সহজ তেমনি শিশুর মতো সরল। কোনো প্রকার ঘোর প্যাঁচি তার মনের কোথাও ছিল না। এ কথা সাদা কাগজের পৃষ্ঠার মতো পরিষ্কার পরিচ্ছন্ন। কাকা ভাইজিতে কতদিন আলোচনা হয়েছে। যদি বিনয়েন্দ্রের টাকা থাকতো প্রচুর, তবে সে কলেজের অধ্যাপনা ছেড়ে দিয়ে তৈরি করত একটি মনের মতো ল্যাবরেটরি, গবেষণাগার। দিন রাত সেই গবেষণাগারের মধ্যে বসে সে তার আপন ইচ্ছা ও খুশি মতো গবেষণা করে যেত। কোনো ঝামেলা নেই, সংসারের কোনো দুশ্চিন্তা নেই, নেই কোনো দায়িত্ব। কাকার কথায় হাসতে হাসতে সুজাতা বলতো, এক কাজ করো না কেন ছোটকা, লটারির টিকিট একটা একটা করে কিনতে থাকো। হঠাৎ যদি ভাগ্যে একটা মোটা টাকা পেয়ে যাও তো আর কোনো অভাবই তোমার থাকবে না। দিব্যি মনের খুশিতে মনোমতো একটা গবেষণাগার তৈরি করে দিন রাত বসে বসে গবেষণা চালাতে পারবে তখন। হেসে বিনয়েন্দ্র জবাব দিয়েছেন, ঠাট্টা নয় রে সুজাতা, এক মস্ত বড় জ্যোতিষী আমার হস্তরেখা বিচার করে বলেছে হঠাৎই আমার নাকি ধন প্রাপ্তি একদিন হবে। তবে আর কি, তবে তো নির্ভাবনায় লটারির টিকিট কিনতে শুরু করো ছোটকা। না, লটারিতে আমার বিশ্বাস নেই। তবে আর হঠাৎ ধন প্রাপ্তি হবে কি করে? কেন, অন্যভাবেও তো হতে পারে। হ্যাঁ হতে পারে, যদি তোমার দাদামশাই তোমাকে তার বিষয় সম্পত্তি মরবার আগে দিয়ে যান। সে গুড়ে বালি। কেন? আমাদের উপরে দাদামশাইয়ের যে কি প্রচন্ড আক্রোশ আর ঘৃণা, তা তো তুই জানিস না। সে আর সকলের যার উপরেই থাক, তোমার উপরে তো ছোটবেলায় বুড়ো খুব খুশিই ছিল। সে তো অতীত কাহিনী। সেখান থেকে চলে আসবার সঙ্গে সঙ্গে সে স্নেহ সব উবে গেছে কবে। তার কি আর কিছু অবশিষ্ট আছে রে? তাহলে তো কটা বছর তোমার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ই দেখছি না ছোটকা। কিরকম? চাকরি বাকরি করি আমি, তারপর মাসে মাসে তোমাকে টাকা দিতে শুরু করব। তুমি সেই টাকা জমিয়ে ল্যাবরেটরি তৈরি করবে। তাহলেই হয়েছে। ততদিনে চুলে পাক ধরবে, মাথার ঘিরু আসবে শুকিয়ে। তাছাড়া তোকে চাকরি করতে আমি দেবই বা কেন? চমৎকার একটা ছেলে দেখে তোর বিয়ে দেব। তারপর বুড়ো বয়সে চাকরি থেকে অবসর নিয়ে তোর বাড়িতে তোর ছেলে মেয়েদের নিয়ে। খিলখিল করে হেসে উঠেছে সুজাতা। হাসছিস যে? তা কি করবো বলো?
বিয়েই আমি করবো না ঠিক করেছি। তুই মেয়ে হয়ে বিয়ে করবি নাকি রে? কেন, ছেলে হয়ে তুমি যদি বিয়ে না করে থাকতে পারো, তো মেয়ে হয়ে আমি বা বিয়ে করে কেন থাকতে পারবো না? দূর পাগলি, বিয়ে তোকে করতেই হবে বই কি। না ছোটকা, বিয়ে আমি কিছুতেই করবো না। কেন রে? বিয়ে করলে তোমার বুড়ো বয়সে তোমাকে দেখবে কে? কেন, বিয়ে হলেও তো আমাকে দেখাশোনা করতে পারবি। না কাকামণি, তা হয় না। বিয়ে হয়ে গেলে স্ত্রীলোকের স্বাধীনতা আর থাকে না। সেই ছোটকা যখন হঠাৎ একদিন কলেজ থেকেই সেই যে তাদের কাউকে কোনো কিছু না জানিয়ে চলে এলো তার দাদামশাইয়ের ওখানে এবং আর ফিরে এলো না, শুধু তার অভিমানী হয়েছিল তার ছোটকার উপরে খুব। তার জেঠিমার মতো অভিমান মিশ্রিত আক্রোশ বা তার দাদার মতো শুধু আক্রোশই হয়নি। সে তার ছোটকার মনের কথা জানতো বলেই ভেবেছিল ছোটকার এতদিনকার মনের স্বাদটা বোধহয় মিটতে চলেছে, তাই আপাতত ছোটকা কটা দিন দূরে থাকতে বাধ্য হয়েছেন মাত্র। তাদের পরস্পরের সম্পর্কটা নষ্ট হয়ে যায়নি, হবেও না কোনোদিন। ফলত সুজাতা যেমন তার জেঠিমাকে লেখা বিনয়েন্দ্রের দুখানা চিঠির কথা খুনাক্ষরেও জানত না, তেমনি এও জানতে পারেনি সে কি কঠোর শর্তে বিনয়েন্দ্রের দাদামশাই তার সমস্ত বিষয় সম্পত্তি বিনয়েন্দ্রকে একা দান করে গেছেন। তারপর পাশ করার পরেই লখনৌয়ে চাকরি পেয়ে সুজাতা চলে গেল। ছোটকার সঙ্গে তার দেখা সাক্ষাৎ বা পত্র মারফত কোনরূপ যোগাযোগ না থাকলেও ছোটকাকে সে একটি দিনের জন্য ভুলতে পারেনি, তার কথা না মনে করে থাকতে পারেনি। এমনকি ইদানিং কিছুদিন থেকেই সে ভাবছিল এবারে ছোটকাকে একটা চিঠি দেবে, কিন্তু নানা কাজের ঝঞ্ঝাটে সময় করে উঠতে পারছিল না। ঠিক এমনি সময় বিনয়েন্দ্রের জরুরি চিঠিটা হাতে এলো। একটা মুহূর্ত আর সুজাতা দেরি করলো না, চিঠি পাওয়া মাত্রই ছুটি নিয়ে সে রওনা হয়ে পড়ল। এখানে পৌঁছেই অকস্মাৎ ছোটকার মৃত্যু সংবাদ পেয়ে তাই বোধহয় সবচাইতে বেশি আঘাত পেল সুজাতা। নেই, তার ছোটকা নেই। অত দূর থেকে এতদিন অদর্শনের পর তীব্র একটা দর্শনাকাঙ্ক্ষা নিয়ে এলেও ছোটকার সঙ্গে তার দেখা হলো না। শুধু সে দেখাই হলো না তাই নয়, এই জীবনে আর কখনো তার সঙ্গে সাক্ষাৎ হবে না। মৃত্যু, নিষ্ঠুর মৃত্যু চিরদিনের মতোই তার ছোটকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছে তাদের নাগালের বাইরে। নিরুপায় কান্নার বুকের ভেতরটা সুজাতার গুমড়ে গুমড়ে উঠছিল, অথচ চোখে তার এক ফোঁটাও জল নেই। সে কাঁদতে চাইছে অথচ কাঁদতে পারছে না। সমস্ত ব্যাপারটা যেন এখনো কেমন অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে তার। ছোটকাকে কেউ নাকি নিষ্ঠুরভাবে হত্যা করেছে। অমন শান্ত সরল স্নেহময় লোকটিকে কে হত্যা করলো, আর কেনই বা হত্যা করলো? কেউ তো ছোটকার এমন শত্রু ছিল না। কি নিষ্ঠুর হত্যা, স্বল্প বিষ প্রয়োগ হত্যা। রামচরণের নিকট হতে সংগৃহীত ইন্সপেক্টর বসাকের মুখে শোনা ক্ষণপূর্বে সেই কাহিনীটাই মনে মনে সুজাতা বিশ্লেষণ করবার চেষ্টা করছিল। কে সেই রহস্যময়ী তরুণী? কোথা থেকে এসেছিল সেই বিনয়েন্দ্রের কাছে? আর হঠাৎই বা কেন সে কাকামণির মৃত্যুর কয়েকদিন পূর্বে অমন করে চলে গেল? ছোটকার এই নিষ্ঠুর হত্যা ব্যাপারের মধ্যে তার কোনো হাত নেই তো? হঠাৎ ইন্সপেক্টর বসাকের প্রশ্নে সুজাতার চমক ভাঙল। সুজাতা দেবী, আপনি তো কিছুই খেলেন না? একেবারেই খিদে নেই। ইন্সপেক্টর বসাক বুঝতে পারেন একে দীর্ঘ ট্রেন জার্নি, তার উপর এই আকস্মিক দুঃসংবাদ। নারীর মন স্বভাবতই হয়তো মুষড়ে পড়েছে। আর কিছু বললেন না ইন্সপেক্টর। আহার পর্ব সমাপ্ত হয়েছিল, সকলে উঠে পড়লেন। রামচরণ ইতিমধ্যেই সকলের শয়নের ব্যবস্থা করে রেখেছিল। দোতলা 4টি ঘরের একটি ঘরে পুরন্দর চৌধুরীর, একটি ঘরে রজতের, একটি ঘরে সুজাতার ও অন্য একটি ঘরে ইন্সপেক্টর বসাকের। সকলেই শ্রান্ত, তাছাড়া রাতও অনেক হয়েছিল। একে একে তাই সকলের আহারের পর যে যার নির্দিষ্ট শয়ন ঘরে গিয়ে প্রবেশ করল। নীলকুঠির আশেপাশে একমাত্র বাম পাশে প্রায় লাগোয়া দোতলা একটা বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি নেই। ডান দিকে অপ্রশস্ত একটি গলিপথ, তারপর একটা চুন সুরকির আড়ত, আর ওদিকে আবার বাড়ি। নিজের নির্দিষ্ট ঘরের মধ্যে প্রবেশ করে বাগানের দিককার জানালাটা খুলে বসাক জানালার সামনে এসে দাঁড়ালেন। পকেট থেকে সিগারেট কেসটা বের করে কেস থেকে একটা সিগারেট নিয়ে তাতে অগ্নি সংযোগ করলেন। মিস্টার বসাক খুব বেশি ধূমপান করেন না। রাতে দিনে হয়তো 4-5টার বেশি সিগারেট নয়। রাত প্রায় 11:30 হবে। ক্ষীণ এক ফালি চাঁদ আকাশে উঠেছে। তারই ক্ষীণ আলো বাগানের গাছপালায় যেন একটা ধূসর চাদর টেনে দিয়েছে। গঙ্গায় বোধহয় এখন জোয়ার।
বাগানের সামনে ঘাটের সিঁড়ি শেষ ধাপ পর্যন্ত নিশ্চয়ই স্ফীত জলরাশি উঠে এসেছে। কলকল ছলছল শব্দ কানে আসে। গঙ্গার ওপারে মিলের আলোকমালা অন্ধকার আকাশপটে যেন সাত নড়ি হাড়ের মতো দুলে। বিনয়েন্দ্রের হত্যার ব্যাপারটাই মনের মধ্যে ঘোরাফেরা করছিল তখন বসাকের। আসলে মৃত্যুর কারণ কোনটা? ঘাড়ের নিচে আঘাত না সর্পবিষ? দুটি কারণে যে কোনো একটি পৃথক পৃথকভাবে মৃত্যু ঘটিয়ে থাকতে পারে, আবার দুটি একত্রেও মৃত্যুর কারণ হতে পারে। আর চোখে যা দেখা গেছে ও হাতের কাছে যেসব প্রমাণ পাওয়া গিয়েছে তাতে মনে হয় ঘাড়ে কোনো ভারী শক্ত বস্তু দিয়ে আঘাত করতেই বিনয়েন্দ্র অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তারপর সেই অবস্থাতেই সম্ভবত বিষ প্রয়োগ করা হয়েছে তাকে। আরো কতগুলো ব্যাপার যার কোনো উত্তর ঠিক যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। বিনয়েন্দ্রের সর্বদা ব্যবহৃত সাদা রবারের চপ্পল জোড়া কোথায় গেল? ঘড়িটা ভাঙা অবস্থাতেই ঘরের মেঝেতে পড়েছিল কেন? ল্যাবরেটরি ঘরের দরজাটা খোলা ছিল কেন? যে তরুণী মহিলাটি বিনয়েন্দ্রের সঙ্গে কাজ করতে এসেছিল, মাস্টারে কাজ করবার পর হঠাৎই বা সে কাউকে কোনো কিছু না জানিয়ে বিনয়েন্দ্রের নিহত হবার দিন দশেক আগে চলে গেল কেন? যে নূর দাড়ি, চোখের চশমা, সম্ভবত ইউপি থেকে আগত ভদ্রলোকটি দুবার বিনয়েন্দ্রের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি বা কে? কি তার পরিচয়? সিঙ্গাপুর থেকে যে পার্সেলটি নিয়মিত বিনয়েন্দ্রের কাছে আসতো, তার মধ্যেই বা কি থাকতো? আর কেই বা পাঠাতো পার্সেলটি? হঠাৎ চকিতে একটা কথা মনের মধ্যে উদয় হয়। পুরন্দর চৌধুরী। পুরন্দর চৌধুরী সিঙ্গাপুরেই থাকেন এবং সেখান থেকেই বিনয়েন্দ্রের চিঠি পেয়ে এসেছেন। পুরন্দর চৌধুরী বিনয়েন্দ্রের বিশেষ বন্ধু ছিলেন। সিঙ্গাপুর হতে প্রেরিত সেই রহস্যময় পার্সেলের সঙ্গে ওই পুরন্দর চৌধুরীর কোনো সম্পর্ক নেই তো? কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই চিন্তাটা যেন পুরন্দর চৌধুরীকে কেন্দ্র করে ঘুরপাক খেতে শুরু করে বসাকের মাথার মধ্যে। পুরন্দর চৌধুরী লোকটার চেহারাটা আরেকবার বসাকের মনের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। কি করেন ভদ্রলোক সিঙ্গাপুরে, তাও জিজ্ঞাসা করা হয়নি। ঘনিষ্ঠতা ছিল পুরন্দর চৌধুরীর সঙ্গে বিনয়েন্দ্রের অনেক কাল, কিন্তু যে ঘনিষ্ঠতা সত্যিকারের কতখানি ছিল তা এখনো জানা যায়নি। তারপর ওই চিঠি। পুরন্দর চৌধুরী, সুজাতা দেবী ও রজতবাবু প্রত্যেকেই চিঠি পেয়ে এখানে এসেছেন। চিঠির তারিখ কবেকার? তিনখানি চিঠি মিস্টার বসাকের পকেটে ছিল। ঘরের আলো জেলে তিনখানি চিঠি পকেট থেকে টেনে বার করলেন মিস্টার বসাক। আজ মাসের 17 তারিখ। 16 তারিখে রাত্রি 1টা থেকে 1:15টার মধ্যে বিনয়েন্দ্র নিহত হয়েছেন এবং চিঠি লেখার তারিখ দেখা যাচ্ছে 12ই। হঠাৎ মনে হয় সুজাতা দেবী বা রজতবাবুর হয়তো চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই রওনা হয়ে এখানে আজ এসে পৌঁছানো সম্ভবপর হয়েছে। কিন্তু পুরন্দর চৌধুরীর পক্ষে সিঙ্গাপুরে চিঠি পেয়ে আজ সকালেই এসে পৌঁছানো সম্ভব হলো কি করে? হঠাৎ এমন সময় খুট করে একটা অস্পষ্ট শব্দ মিস্টার বসাকের কানে এলো। চকিতে শ্রবণেন্দ্রিয় তার সজাগ হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে সুইচ টিপে ঘরের আলোটা নিভিয়ে দিলেন মিস্টার বসাক। ঘর অন্ধকার হয়ে গেল মুহূর্তে। সেই অন্ধকার ঘরের মধ্যে কান খাড়া করে দাঁড়িয়ে থাকেন মিস্টার বসাক। স্পষ্ট শুনেছেন তিনি খুট করে একটা শব্দ, মৃদু কিন্তু স্পষ্ট। মুহূর্ত পরে আবার সেই মৃদু অথচ স্পষ্ট শব্দটা শোনা গেল। মুহূর্তকাল অতঃপর বসাক কি যেন ভাবলেন, তারপরে এগিয়ে গিয়ে নিঃশব্দে হাত দিয়ে চেপে ধরে ধীরে ধীরে ঘরের খিলটা খুলে দরজাটা ফাঁক করে বারান্দায় দৃষ্টিপাত করলেন। লম্বা টানা বারান্দাটা ক্ষীণ চাঁদের আলোয় স্পষ্ট না হলেও বেশ আবছা আবছা দেখা যাচ্ছিল। আবার সেই শব্দটা শোনা গেল। তাকিয়ে রইলেন মিস্টার বসাক। হঠাৎ তার চোখে পড়ল তৃতীয় ঘর থেকে সর্বাঙ্গ একটা সাদা চাদরে আবৃত দীর্ঘকায় একটা মূর্তি যেন পা টিপে টিপে বারান্দায় এসে দাঁড়ালো। রুদ্ধশ্বাসে দরজায় সামান্য ফাঁক দিয়ে তাকিয়ে থাকেন মিস্টার বসাক সেই দিকে। আপাদমস্তক শ্বেত বস্ত্রে আবৃত দীর্ঘ মূর্তিটি ঘর থেকে বের হয়ে ক্ষণেকের জন্য মনে হলো যেন বসাকের বারান্দায় দাঁড়িয়ে বারান্দাটার এক প্রান্ত থেকে অন্য এক প্রান্ত পর্যন্ত দেখে নিল সতর্কভাবে। তারপর ধীরে ধীরে পা টিপে টিপে তাঁরই ঘরের দিকে যেন এগিয়ে আসতে লাগলো সেই মূর্তি। বারান্দায় যেটুকু ক্ষীণ চাঁদের আলো আসছিল তাও হঠাৎ যেন অন্তর্হিত হয়। বোধহয় মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়েছে। মিস্টার বসাক তাকিয়ে রইলেন সেই দিকে। মূর্তিটা খুব অস্পষ্ট দেখা যায়, এগিয়ে আসছে। অত্যন্ত সতর্ক দৃষ্টিতে মিস্টার বসাক অগ্রবর্তী মূর্তির দিকে নজর রাখলেন। ক্রমশ পায়ে পায়ে মূর্তি দাঁড়ালো, ঠিক গিয়ে
ল্যাবরেটরি ঘরের বন্ধ দরজার সামনে। মিস্টার বসাকের মনে পড়ল বাড়িতে আর বড় মজবুত তালা না খুঁজে পাওয়ায় একতলা ও দোতলার সংযোজিত সিঁড়ির মুখে কোলাপসিবল গেটটাতে ওই ল্যাবরেটরি ঘরের দরজার তালাটাই রাত্রে খুলিয়েই লাগিয়েছিলেন রামচরণকে দিয়ে। ল্যাবরেটরিটা এখন খোলাই রয়েছে। দরজা খোলার শব্দ পাওয়া গেল, অত্যন্ত মৃদু হলেও স্পষ্ট। মূর্তি ল্যাবরেটরি ঘরের মধ্যে অদৃশ্য হল। কয়েকটা মুহূর্ত অপেক্ষা করলেন রুদ্ধশ্বাসে ইন্সপেক্টর বসাক। তারপর ঘর থেকে বের হয়ে এগিয়ে গেলেন ল্যাবরেটরি ঘরের দরজা দিকে, পা টিপে টিপে অতি সন্তর্পণে। দরজাটা আবার বন্ধ হয়ে গিয়েছে ততক্ষণে। এক মুহূর্ত কি ভাবলেন, তারপর পকেট থেকে রুমালটা বের করে দরজার কড়া দুটো সেই রুমাল দিয়ে বেশ শক্ত করে গিট দিয়ে বাঁধলেন এবং সোজা নিজের ঘরে ফিরে এসে তার ঘর ও বিনয়েন্দ্রের শয়নঘরের মধ্যবর্তী দরজাটা খুলে সেই শয়নঘরে প্রবেশ করলেন। পকেটে পিস্তল ও শক্তিশালী একটা টর্চ নিতে ভুললেন না। এবার এই সমস্ত ঘর ও ব্যবস্থা সম্পর্কে পূর্বাহ্নেই তিনি ভালো করে সব পরীক্ষা করে জেনে নিয়েছিলেন। বিনয়েন্দ্রের শয়নঘর ও ল্যাবরেটরি ঘরের মধ্যবর্তী দরজাটা এবারে খুলে ফেলে ল্যাবরেটরি ঘরের মধ্যে দৃষ্টিপাত করলেন। একটা আলোর সন্ধানী রশ্মি অন্ধকার ল্যাবরেটরি ঘরটার মধ্যে ইতস্তত সঞ্চারিত হচ্ছে। বুঝতে কষ্ট হলো না বসাকের। ক্ষণপূর্বে যে বস্ত্রাবৃত মূর্তি ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে, তারই হাতে সন্ধানী আলোর সঞ্চরণশীল রশ্মি ওটা। পা টিপে টিপে নিঃশব্দে দেওয়াল ঘেঁষে ঘেঁষে এগিয়ে চললেন মিস্টার বসাক ঘরের দেওয়ালের সুইচ বোর্ডটার দিকে। খুট করে সুইচ টেপার একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে অত্যুজ্জ্বল বৈদ্যুতিক আলোয় ঘরের অন্ধকার অপসারিত হলো। অস্ফুট একটা শব্দ শোনা গেল, নড়বেন না, দাঁড়ান যেমন আছেন। কঠিন নির্দেশ যেন উচ্চারিত হলো ইন্সপেক্টর বসাকের কণ্ঠ থেকে। দিনের আলোর মতোই সমস্ত ঘরটা চোখের সামনে সুস্পষ্ট হয়ে উঠেছে। মাত্র হাতচারেক ব্যবধানে নিঃশব্দে দাঁড়িয়ে সেই শ্বেত বস্ত্রাবৃত মূর্তি। তখন শ্বেত বস্ত্রে আবৃত যেন একটি প্রস্তর মূর্তি। কয়েকটা স্তব্ধ মুহূর্ত কেটে গেল। ইন্সপেক্টরই আবার কথা বললেন, পুরন্দরবাবু ঘুরে দাঁড়ান। পুরন্দর চৌধুরী ঘুরে দাঁড়ালেন, নিজের গায়ের চাদরটা খুলে ফেললেন। বসুন পুরন্দরবাবু, কথা আছে আপনার সঙ্গে। বসুন ওই টুলটায়। পুরন্দর চৌধুরী যেন যন্ত্রচালিতের মতোই সামনের টুলটার ওপর গিয়ে বসলেন। ঘরে একটা আরাম কেদারা একপাশে ছিল, সেটা টেনে এনে সামনাসামনি উপবেশন করলেন ইন্সপেক্টর প্রশান্ত বসাক। তারপর প্রশ্ন শুরু করলেন, এবারে বলুন শুনি, কেন এই মাঝরাত্রে চোরের মতো লুকিয়ে এই ঘরে এসেছেন? ইন্সপেক্টর বসাক প্রশ্ন করা সত্ত্বেও পুরন্দর চৌধুরী চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না। পুরন্দরবাবু, আবার ডাকলেন মিস্টার বসাক। পুরন্দর চৌধুরী মুখ তুলে তাকালেন ইন্সপেক্টরের মুখের দিকে। তারপর যেন মনে হলো একটা চাপা দীর্ঘশ্বাস তার বুকখানা কাঁপিয়ে বের হয়ে এলো। কথা বললেন পুরন্দর চৌধুরী অতঃপর অত্যন্ত মৃদু শান্ত কণ্ঠে, আপনি কি ভাবছেন জানি না ইন্সপেক্টর, কিন্তু বিশ্বাস করুন, বিনয়েন্দ্রকে আমি হত্যা করিনি। সে আমার বন্ধু ছিল। সেই কলেজের সেকেন্ড ইয়ার থেকে তার সঙ্গে আমার পরিচয়। আমি তো বলিনি মিস্টার চৌধুরী যে আপনিই তাকে হত্যা করেছেন, জবাব দিলেন ইন্সপেক্টর শান্ত মৃদু কণ্ঠে। বিশ্বাস করুন মিস্টার বসাক, আমি নিজেও কম বিস্মিত ও হতভম্ব হয়ে যাইনি তার এই আকস্মিক মৃত্যুতে। পুরন্দর চৌধুরী আবার বলতে লাগলেন, চিঠিটা তার পাওয়া মাত্রই এরোপ্লেনে আমি রওনা হই। কথার মাঝখানে হঠাৎ বাধা দিলেন ইন্সপেক্টর, কিন্তু সিঙ্গাপুরের প্লেন তো রাত 10টায় কলকাতায় পৌঁছায়। সেক্ষেত্রে চিঠিটা জরুরি মনে করে চিঠিটা পাওয়া মাত্রই যদি রওনা হয়ে এসে থাকেন, তো সেই রাত্রে সোজা এখানে আপনার বন্ধুর কাছে চলে না এসে পরের দিন সকালে এলেন কেন মিস্টার চৌধুরী? ইন্সপেক্টরের আকস্মিক প্রশ্নে পুরন্দর চৌধুরী সত্যিই মনে হলো কেমন যেন একটি বিব্রত বোধ করেন, কিন্তু পরক্ষণেই সে বিব্রত ভাবটা সামলে নিয়ে বললেন, অত রাত্রে আর এসে কি হবে, তাই রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন সকালেই চলে আসি। যদি কিছু মনে না করেন তো কোন হোটেলে রাত্রে উঠেছিলেন? হোটেল স্যাভয়। আচ্ছা মিস্টার চৌধুরী, বলুন, একটা কথা আপনি শুনেছেন, বিনয়েন্দ্র বাবুর নামে নিয়মিতভাবে সিঙ্গাপুর থেকে কিসের একটা পার্সেল আসত? হ্যাঁ, আপনি বলতে পারেন সে পার্সেল সম্পর্কে কিছু?
সিঙ্গাপুরে কার কাছ থেকে পার্সেলটা আসতো? আপনিও তো সিঙ্গাপুরেই থাকেন। পুরন্দর চৌধুরী চুপ করে থাকেন। কি জবাব দিচ্ছেন না যে? পার্সেলটা সম্পর্কে আপনি তাহলে কিছু জানেন না বোধহয়। পার্সেলটা আমি পাঠাতাম তাকে, মৃদু কণ্ঠে জবাব দিলেন পুরন্দর চৌধুরী এবারে। আপনি আপনি তাহলে পার্সেলটা পাঠাতেন? হ্যাঁ। ও, তা কি পাঠাতেন পার্সেলের মধ্যে করে, জানতে পারি কি? একটা টনিক। টনিক? কিসের টনিক পাঠাতেন মিস্টার চৌধুরী বন্ধুকে আপনার? পুরন্দর চৌধুরী আবার চুপ করে থাকেন। মিথ্যে আর সব কথা গোপন করবার চেষ্টা করে কোনো লাভ নেই পুরন্দরবাবু। আপনি না বললেও সব কথা আমরা সিঙ্গাপুরের পুলিশকে তাড় করলেই তারা খোঁজ নিয়ে আমাদের জানাবে। এক প্রকার মাদক দ্রব্য তার মধ্যে থাকতো। মাদক দ্রব্য? আমি ওই রকমই কিছু অনুমান করেছিলাম রামচরণের মুখে সব কথা শুনে। কিন্তু কি ধরনের মাদক দ্রব্য তার মধ্যে থাকতো বলবেন কি? 2-3 রকমের বুনো গাছের শিকড়, বাকল আর 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 কি থাকতো তার মধ্যে? স্বল্প বিষ। কি 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 বললেন? স্বল্প বিষ, স্নেক ভেনম। আপনি আপনি পাঠাতেন সেই বস্তুটি? তাহলে আপনিই বোধহয় বন্ধুটিকে আপনার ওই বিশেষ সঙ্গে পরিচিত করিয়েছিলেন। কতকটা হ্যাঁও বটে, আবার নাও বলতে পারেন। মানে? তাহলে আপনাকে সব কথা খুলে বলতে হয়। বলুন। ইন্সপেক্টর বসাকের নির্দেশে পুরন্দর অতঃপর যে কাহিনী বিবৃত করলেন তা যেমন বিস্ময়কর তেমনি চমকপ্রদ। এই চমকপ্রদ এবং বিস্ময়কর কাহিনীটি আবার আগামী পর্বে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।